আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে বাঁকুড়া টিভিতে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ফের বিস্ফোরক মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এবারের ডেডলাইন 15ই আগস্ট, অর্থাৎ এই বারে এই ভরতপুরের যে তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য, সত্যিই কি তৃণমূল দলে একটা যে প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা প্রমাণ করছে না? সারা পশ্চিম বাংলা ব্যাপী যে গোষ্ঠীর দ্বন্দ্ব, সেই গোষ্ঠীর দ্বন্দ্বের প্রকাশ পাচ্ছে। এবং এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এতটাই শক্তিশালী যে বারবার বিস্ফোরক মন্তব্য করা সত্ত্বেও, তো কথা বলা সত্ত্বেও তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল দল কোনো ব্যবস্থা নিতে পারছে না, অর্থাৎ ভয় পাচ্ছে তৃণমূল দল এই হুমায়ুন কবিরকে। তিনি পরিষ্কারভাবে যে বক্তব্য রাখছেন সেটা তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফল। এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। আর নয়, এই ভরতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন কর্মী, বলিষ্ঠ কর্মী বলছিল, গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও, এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে 9টা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই 4 জন এই সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি, বড়ুয়ার, ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি 383 মার্জিন নিয়ে জিতেছিলাম। এবং সবার আগে আমার বেলা 2টোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। বড়ুয়ার তো রাত্রি 10টা লেগে গিয়েছিল, কাঁদির তো রাত্রি 8টা লেগে গিয়েছিল, খড়গ্রামেরও সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা 2টোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। আমি 43,383 মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের, তাকে 3 নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আগামী দিনে আমি এই সাগরের মাটিতে দাঁড়িয়ে বলছি, ডান দিকে কালু ভাই আছে, আমির আছে, সাধারণ অগণিত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে যতগুলো প্রার্থী কন্টেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব, বিধানসভায় যাব। যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি। 43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন, তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলার নেতাদের সংযত থাকুন, সংযত না থাকলে তারপর
মেরামতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে, কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাঁইথিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযূষ ঘোষকে রাত্রি 12টার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া হচ্ছে। কেউ এই 21শে জুলাইকে সামনে রেখে মিটিং করছে, সেই রেজ্জাক খাঁ তাকেও ওখানে মরতে হচ্ছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে। হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে, হুমায়ুন কবিরকেও সেই পাপের শাস্তি পেতে হবে। আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল, অনেক প্রতিকূলতা, অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকবো। 15ই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতীক নিয়েই অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাটি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জ্বলন্ত প্রমাণ গতকাল মোহনমলের সামনে মিটিং এ দেখলাম। একটা যুব ব্যানারে 21শে জুলাইকে সার্থকতা এনে দেওয়ার জন্য, 21শে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মোহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল। কোথাকারও মাদারের সভাপতি সেখানে যায়নি, একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, বসে আছে। গায়ে মানে না আপনি মরুন। আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাতি আমি নাড়তে শুরু করব। বহরমপুরে কলকাতি নাড়তে আমি শুরু করব। বেলডাঙ্গাতেও কলকাতি নাড়তে আমি শুরু করব। রেজিনগরও কলকাতি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা। আমি অনেক চেষ্টা করেছি, আর নয়। এই ভরতপুর বিধানসভা, একটু আগে আমাদের একজন কর্মী, বলিষ্ঠ কর্মী বলছিল, গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও, এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে 9টা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই 4 জন, এই সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি, বড়ুয়ার, ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি 383 মার্জিন নিয়ে জিতেছিলাম। এবং সবার আগে আমার বেলা 2টোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। বড়ুয়ার তো রাত্রি 10টা লেগে গিয়েছিল, কাঁদির তো রাত্রি 8টা লেগে গিয়েছিল, খড়গ্রামেরও সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা 2টোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। আমি 43,383 মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে
পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের, তাকে 3 নম্বরে ঠেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আগামী দিনে আমি এই সাগরের মাটিতে দাঁড়িয়ে বলছি, ডান দিকে কালু ভাই আছে, আমির আছে, সাধারণ অবনীত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে যতগুলো প্রার্থী কন্টেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব, বিধানসভায় যাব। যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি। 43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলার নেতাদের সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাঁইথিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযূষ ঘোষকে রাত্রি 12টার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া। কেউ এই 21শে জুলাইকে সামনে রেখে মিটিং করছে, সেই রেজ্জাক খাঁ তাকেও ওখানে মরতে হচ্ছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে। হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে, হুমায়ুন কবিরকেও সেই পাপের শাস্তি পেতে হবে। আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল। অনেক প্রতিকূলতা, অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকবো। 15ই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাটি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা অবশ্যই হচ্ছে। তারা তো গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যস্ত আছে। তারা নিজের পদকে কি করে আটকিয়ে রাখবো, পদ যাতে না যায়, যেন তেন প্রকারে মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। সাধারণ মানুষ নিয়ে তো তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তৃণমূল দল কন্ট্রাক্টরই তো সারা দেশ চলছে। কন্ট্রাক্টর তো তারাও একটা লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর, যারা নিয়ম মেনে কন্ট্রাক্টরি পেতে চায় বা নিতে চায়, সেটা গোটা দেশ চলছে। তো শুধু সেটা আপনারা অনুসন্ধান করুন, আমিও কিছু বলবো না। কিন্তু দ্বন্দ্ব আছে এটা সবাই জানে, আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়,
এটাই আমি আগাম সতর্ক করছি। কিন্তু তিনি তেনার বাবার জমিদারি ভরতপুরে ঢুকবে, বড়ুয়ায় ঢুকবে, নওদায় ঢুকবে, সে বেলডাঙ্গাতে ঢুকবে, রেজিনগরে ঢুকবে, এই তো তাদের। এসবের মূল্যায়ন হওয়া উচিত। নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে। 1 নম্বর কংগ্রেস, 2 নম্বর বিজেপি, 3 নম্বরে হয়েছে। তাহলে এসবের মূল্যায়ন আবার তারা পুরস্কৃত হচ্ছে, এই তো ব্যাপার। বলছি যে আপনি আপনার বক্তব্যে ভাঙড়ের কথা এবং সাঁইথিয়ার কথাও বললেন। কোথাও কি ভরতপুর বিধানসভা বিধায়ক হুমায়ুন কবির কি খুনের রাজনীতির দিকে এগিয়ে যাবে? হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই বা ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া থানার অন্তর্গত পীযূষ ঘোষ, যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন, তিনি তেনার বাড়িতে ছিলেন। তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রাণঘাতী হতে হলো, তাকে তার মৃত্যু কোলে ঢলে পড়তে হলো। একইভাবে 21শে জুলাইকে সামনে রেখে আমরা যেমন আজকে প্রস্তুতি সভা করছি, গোটা রাজ্যে বিভিন্ন শাখা সংগঠন, মাদার, বিধায়করা, জেলা পরিষদ, ব্লক সবাই করছে। তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জাক, সে অঞ্চল সভাপতি ছিল, সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর খুন করলো যারা আসামি তারাও তৃণমূলের, কেউ 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লোগোতে তারা প্রার্থী ছিল। এটা আমি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনোদিনই চাই না। কারণ মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, জেলে যাচ্ছেও তৃণমূল। তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে, রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কি করবে? কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজকে যেভাবে সাঁইথিয়াতে আমরা সূত্র পাচ্ছি যে সেখানে একটা বালির ঘাট ছিল, বালি তোলাকে কেন্দ্র করে হয়েছে। একইভাবে কোনো জায়গায় মাফিয়া, জমি মাফিয়া, তাদের ভাগবাটোয়ারা কম বেশি নিয়ে এইভাবে যে অকালে মানুষকে খুন হতে হচ্ছে, এটা কোনোদিনই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে এইভাবে রেজ্জাকের যে অকাল মৃত্যু বা পীযূষ ঘোষের যে অকাল মৃত্যু, এগুলাকে প্রতিহত করতে হবে। এগুলাকে যারা কে বা কারা কাদের মদতে সব হচ্ছে, পুলিশ যেমন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওখানেও আসামি অ্যারেস্ট করেছে, তাদের জানতে পারা যাচ্ছে যে তারাও একসময় তৃণমূলের কর্মী। তাহলে তৃণমূলকে কেন মারবে? আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও, আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা, অফিসিয়ালি যারা নেতা পদে বসে থেকে এখানে কলকাঠি নাড়ছে, ভরতপুরেও বালির ঘাট আছে, সেখানেও বালি তোলা চলে। কাজে সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয়, তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত। বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলার সঙ্গে যুক্ত আছে, তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে সরান এবং ক্ষমতা কেড়ে নেন। তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে এখানেও না ঘটে তার আশঙ্কা আমি করছি।